আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হলো পলিমার মেল্ট। পলিমার মেল্ট এইখানে আমরা অতটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস পড়বো না, কারণ আমরা পলিমার সলিড যখন পড়বো, সলিডের মধ্যে যখন ওটার টেম্পারেচার, যখন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এবং হচ্ছে ক্রিস্টালাইন টেম্পারেচারের উপরে যা হবে, তখন ওইখানটাতেও আমরা পলিমার মেল্ট আর কি পড়বো। তো এইখান থেকে আমরা অত বেশি পড়বো না। তো এখানে পলিমার মেল্টের আমরা দুই একটা প্রপার্টিজ দেখবো। সেটা হলো, আমরা যদি একটা পলিমার মেল্ট নেই, আমরা ধরলাম এই একটা পলিমার মেল্ট, এর একটা প্রপার্টিজ আছে। এখন এই পলিমার মেল্টটা হচ্ছে, আমরা যদি ক্রিস্টালাইন হয়, ক্রিস্টালাইন পলিমার, এটা অ্যাকচুয়ালি সেমি ক্রিস্টালাইন, সেমি ক্রিস্টালাইন পলিমার যদি হয়, তাহলে পলিমার মেল্ট পাওয়া যাবে কখন? পাওয়া যাবে হচ্ছে টিজি, বা সরি, টি এম, মেল্টিং টেম্পারেচারের উপরে। আর যদি এটা অ্যামরফাস পলিমার হয়, অ্যামরফাস পলিমার যদি হয়, তাহলে এর গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে আমরা কি পাবো? পলিমার মেল্টটা পাবো। ঠিক আছে, এখন এই পলিমার মেল্টের একটা প্রপার্টিস আছে, সেটা হলো ভিস্কো ইলাস্টিক। এটা ভিস্কো ইলাস্টিক কি? আমি যদি এই একটা পলিমার মেল্ট, আমি এটাকে এখানে রাখছি, এটাকে যদি একটা প্রেস করি আর কি, এটাকে যদি প্রেস করি, এখানে যদি একটা ফোর্স দেই, তো এখানে তো গর্ত হয়ে যাবে। তো গর্ত হয়ে যাওয়ার সাথে সাথে এ তখন কি করবে? এর সাথে সাথে আবার আগের অবস্থায় ফেরত আসতে চাইবে। তাহলে এটা এই প্রপার্টিটা কি? এটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। এখন আরেকটা প্রপার্টিস হলো, এটাকে যদি বহু সময় বহু সময় যদি রেখে দেওয়া হয়, এ তখন কি হবে? এ আস্তে 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 সরাই সরাই এই যে এইভাবে চলে যাবে। তাহলে এই যে এই জিনিসটা কি? এটা কিন্তু ভিসকাস, ভিসকাস একটা লিকুইডের মতো। আস্তে আস্তে এর একটা কি বলে, একটা বাধা আছে, কিন্তু এ আস্তে আস্তে ফ্লো হচ্ছে, দীর্ঘ সময়, দীর্ঘ সময় ধরে ফ্লো হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এই প্রপার্টিটা হচ্ছে ভিসকাস। তো এই জন্য এটাকে বলা হয় ভিস্কো ইলাস্টিক, ভিস্কো ইলাস্টিক প্রপার্টি। এটা খুব ক্ষুদ্র সময়, আমি যদি এটাকে প্রেসার দিয়ে ছেড়ে দিই, তাহলে ও আবার ইলাস্টিক অবস্থায়, মানে তখন ও শো করবে হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। ঠিক আছে, কিন্তু এই যে দীর্ঘ সময় যদি রেখে দিই, তখন কিন্তু আর ওর ইলাস্টিক প্রপার্টি থাকতেছে না। ইলাস্টিক প্রপার্টি মানে কি? ও যেরকম ছিল সেভাবে থাকার প্রবণতা, কিন্তু ও কিন্তু এই যে ভিসকাস লিকুইডের মতো আস্তে 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 সরাই চলে যাচ্ছে। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে ভিস্কো ইলাস্টিক প্রপার্টি। এইখানে আমরা যে পিটা পড়ছিলাম আগে, এর আগের ভিডিওতে আমরা যে পি দেখছিলাম, সেটা হলো কি, আহ, একটা পারভেটেড ভলিউমের মধ্যে কতগুলো এভারেজ, কত না কতগুলো চেইন আছে একটা পারভেটেড ভলিউমের মধ্যে। মানে এই পি এর ভ্যালুটা কিন্তু এখানে তাহলে কি, একের চেয়ে অনেক অনেক বেশি, একটা পারভেটেড ভলিউমের মধ্যে অনেকগুলো চেইন থাকবে। তাহলে এখানে কি স্ট্রং ওভারল্যাপ ঘটছে। ঠিক আছে, এটা এই স্ট্রং ওভারল্যাপ হওয়ার কারণে হচ্ছে এর এই যে এর যে কি বলে, এর যে মোশন, এই মোশনটা খুবই স্লো হয়ে যায়। তো এই কথাটা, এটা একটু, এটা এর একটা প্রপার্টি ছিল। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে পলিমার সলিড। পলিমার সলিড পড়তে গিয়ে আমরা হচ্ছে পলিমার সলিডের আমরা হচ্ছে দুই প্রকার পলিমার সলিড পাবো। ঠিক আছে, এবং সেই পলিমার সলিডটা অবশ্যই কি, আমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের নিচে যদি থাকে, তাইলেই সেই পলিমারটা সলিড অবস্থায় থাকবে, নাহলে কিন্তু পলিমার মেল্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা যদি অ্যামরফাস পলিমার হয়, সেটা পলিমার মেল্ট হয়ে যাবে। আর যদি আমার মেল্টিং টেম্পারেচারের উপরে চলে যায়, তাহলে ওটা যদি সেমি ক্রিস্টালাইন পলিমারও যদি হইতো, ওটা তখন কি হয়ে যেত? পলিমার মেল্ট হয়ে যেত। তাহলে আমার অবশ্যই পলিমার সলিড হইতে হলে আমাকে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের কম টেম্পারেচারে রাখতে হবে। তো এখন এখানে সেমি ক্রিস্টালাইন যে সলিডটা আছে এবং অ্যামরফাস সলিড আছে, দুই ধরনের সলিড আমরা দেখব। তো সেমি ক্রিস্টালাইন সলিডে কি হয়? সেমি ক্রিস্টালাইন সলিডে কি হয়? এখানে হচ্ছে ক্রিস্টালাইন পোর্শনও থাকে এবং কি থাকে, অ্যামরফাস পোর্শনও থাকে। ঠিক আছে, তো যে ক্রিস্টালাইন যে পোর্শনটা থাকে, সেই পোর্শনটাকে বলা হয় হচ্ছে, এই যে এটা হচ্ছে এই যে ক্রিস্টালাইন, এই ক্রিস্টালাইন পোর্শন। এরপর এই যে আরেকটা ক্রিস্টালাইন পোর্শন, এর মাঝখানে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যামরফাস। ঠিক আছে, তাহলে এই এটাকে বলা হয় হচ্ছে ল্যামেলা, এল এ এম ই ডবল এল এ, ল্যামেলা। আর এই যে মাঝখানের এই যে পোর্শনটা, তো এটা তো অ্যামরফাস। আচ্ছা, এইখানে আমি এই টেম্পারেচার, এই দুইটা টেম্পারেচার এইখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার এখানে দেখতে হবে। সেটা হলো টিজি, এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। আরেকটা হচ্ছে টিএম, এটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এইখানের। ঠিক আছে, গ্লাস ট্রানজিশন, আমার অ্যামরফাস যে পলিমারগুলো আছে, এই অ্যামরফাস পলিমারে কি কোনো ক্রিস্টালাইন বা হচ্ছে এখানে কোনো কি বলে অর্ডার নাই, তাই না? এটা হচ্ছে, এইটুকু হচ্ছে অর্ডার্ড। তাহলে আমার যদি একটা পলিমার থাকে, সেটা সেখানে কোনো অর্ডার নাই,
তাহলে সেই পলিমারে ক্রিস্টালাইন কোনো পোর্শন নাই, তাহলে ওই পলিমারের জাস্ট একটাই টেম্পারেচার থাকবে, সেটা হলো এই যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। ঠিক আছে, এটা ইজিলি বোঝা যাবে যে আমার যে অ্যামরফাস যে পোর্শনটা আছে তার শুধু একটাই টেম্পারেচার, গ্লাস ট্রানজিশনের টেম্পারেচারের নিচে এ হচ্ছে কঠিন, টেম্পারেচারের উপরে যখন চলে যাবে তখন সেটা হচ্ছে মেল্ট, পলিমার মেল্ট। আচ্ছা, এখন এটা কোন ক্ষেত্রে গেল, এটা হচ্ছে জাস্ট অ্যামরফাসের ক্ষেত্রে, অ্যামরফাস, অ্যামরফাস পলিমার। এখন আমাদের যেটা থাকবে সেটা হলো যদি এই যে এরকম সেমিক্রিস্টালাইন সলিড যদি হয়, সেটা যদি সেমিক্রিস্টালাইন পলিমার হয়, তাহলে সেমিক্রিস্টালাইনের এখান থেকে আমরা ইজিলি কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে এই যে সেমিক্রিস্টালাইন ক্রিস্টালাইন যে পোর্শনটা আছে, এই ক্রিস্টালাইন পোর্শনের যে মেল্টিং টেম্পারেচার যেটা অ্যামরফাস যে পোর্শনটা আছে এই পোর্শনের চেয়ে এই টেম্পারেচারটা অবশ্যই বড়, তাই না? কারণ এখানে আরো অর্ডার ফেজে আছে, একে যদি আরো ডিসঅর্ডার ফেজে নিতে হয় এখানে বেশি টেম্পারেচার দেওয়া লাগবে। তাইলে আমার যে এই যে টিএম টেম্পারেচার, আমার টিএম এবং টিজি এই যে সেমিক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে টিএম টিজি দুইটাই থাকে, টিএম এবং টিজি দুইটাই থাকে। তো টিজি অংশ কোনটুকুর, টিজি অংশটা হচ্ছে অ্যামরফাসের জন্য, তাহলে আমরা হচ্ছে এই যে টিজিটা এইখানে ধরে নিলাম, এখানে টিজি, তাহলে টিজিতে গেলেই অ্যামরফাস অংশটা, টিজি ক্রস করলে অ্যামরফাস অংশটা কি হয়ে যাবে, অ্যামরফাস অংশটা মেল্ট হয়ে যাবে। কিন্তু এই যে এই অংশটা কিন্তু এখনো মেল্ট হবে না, এর উপরে আর একটা টেম্পারেচার আছে টিএম, সে টিএম এ গেলে এটাও মেল্ট হয়ে যাবে, আর এটা তো আগে থেকে মেল্ট হয়েই আছে। তাহলে আমার সেমিক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে এই যে এইখানে টেম্পারেচার কিন্তু দুইটা, টিজি এবং টিএম। কিন্তু শুধু যদি অ্যামরফাসের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই যে গ্লাস ট্রানজিশনেই ও কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন একটা জিনিস এখান থেকে যে সেমিক্রিস্টালাইনের একটা প্রপার্টিস হলো, এখানে কিন্তু এই যে একটা অ্যামরফাস পোর্শনও আছে এবং ক্রিস্টালাইন পোর্শনও আছে। তাহলে ক্রিস্টালাইন পোর্শনটাই কি করে, লাইটটাকে হচ্ছে স্ক্যাটার করে। সো এইটা কিন্তু স্বচ্ছ না, ঠিক আছে? এই জিনিসটাই এইখানে একটা এর একটা প্রপার্টিস যে এটা হলো স্বচ্ছ না, এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে নট ট্রান্সপারেন্ট বা অপাক, OPAQUE, অপাক। আচ্ছা, এখন কথা হলো আমরা এর আগে ওই যে ট্যাকটিসিটি যখন পড়ছিলাম, ট্যাকটিসিটিতে কি ছিল, ট্যাকটিসিটিতে আর গুলা একটা প্লেনের একই সাইডে যদি আরগুলা থাকে ওইটাকে বলছিলাম আইসোট্যাকটিক, যদি একটা উপর সাইডে একটা নিচের সাইডে, একটা উপর সাইডে একটা নিচে, এভাবে যদি থাকতো এটাকে বলছিলাম সিনডিওট্যাকটিক। তাহলে এই দুইটার মধ্যে কি আছে, একটা অর্ডার আছে, ঠিক আছে? তাহলে এই যে হোমোপলিমারের যে অর্ডারটা ছিল, এই টাইপের অর্ডার যেগুলাই ছিল ওইগুলা হচ্ছে কি গঠন করে, এই যে ক্রিস্টালাইজ হয়, এরা ক্রিস্টালাইন সহজেই হইতে পারে। তো এইগুলো হচ্ছে গঠন করে কি, এই যে সেমিক্রিস্টালাইন পলিমার গঠন করে। আর যেগুলো হচ্ছে র্যান্ডম ছিল এবং হচ্ছে আমরা হচ্ছে র্যান্ডম কম পলিমার পড়ছিলাম এবং হচ্ছে আইসোট্যাকটিক হোমোপলিমার পড়ছিলাম। তাহলে এইগুলা কি, এইগুলো হচ্ছে পুরাপুরি র্যান্ডম। তো এইগুলা কি করে, এইগুলা হচ্ছে অ্যামরফাস বা কোনো অর্ডার নাই অ্যামরফাস পলিমার তৈরি করে, ঠিক আছে? তাহলে অ্যামরফাস পলিমারগুলার যখন টিজি টেম্পারেচার নিচে থাকবে তখন ওই জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলো হচ্ছে গ্লাসি স্টেটে চলে যাবে আর কি, শক্ত। আচ্ছা, এইখানে ম্যাম একটা ফর্মুলা লিখে দিয়েছিল যে ক্রিস্টালিনিটির, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ক্রিস্টালিনিটি। ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, এটার ফর্মুলা ছিল হচ্ছে রো সি বাই রো এস মাইনাস রো এ বাই রো এস রো সি মাইনাস রো এ ইন্টু 100%। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে এসটা, এই রো এসটা কি ছিল, আমরা টোটাল একটা স্পেসিমেন, এই স্পেসিমেনের ডেনসিটি, টোটাল স্পেসিমেন। এখন ওই স্পেসিমেনের মধ্যে অ্যামরফাস কিছু একটা অংশ থাকতে পারে এবং হচ্ছে ক্রিস্টালাইন একটা অংশ থাকতে পারে। তো এই সবগুলা জিনিস দিয়ে তাহলে ওইখানে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ক্রিস্টালাইন আছে সেই জিনিসটা আর কি বুঝাইছে। এখন আমরা যদি অ্যামরফাস, এই যে রো এ অ্যামরফাস অংশটা যদি আমরা 0 ধরে নিই তখন কি আসে, পার্সেন্টেজ অফ ক্রিস্টালিনিটি, এটা কি আসবে, এটা যদি 0 ধরে দেই মানে রো সি রো এস মাইনাস রো এস রো সি, তার মানে এটা কি চলে আসতেছে, 100% চলে আসতেছে। তার মানে অ্যামরফাস অংশটা যদি 0 থাকে তাহলে এটা কিন্তু 100% হয়ে যাচ্ছে ক্রিস্টালিনিটি। এটাই কিন্তু আমাদের হওয়ার কথা ছিল। তার মানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে আর কি। এখান থেকে আমরা কিছু কনক্লুশনে আসতে পারি, সেই কনক্লুশনগুলো হলো
তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি এটা শুধু কার ঘটে? এটা শুধু অ্যামরফাস পলিমারের জন্য। আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আমি যখন যাব তখন কি হবে? গ্লাস ট্রানজিশন যদি আমার পলিমারটা যদি সেমি ক্রিস্টালাইন হয়, তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার অতিক্রম করার সাথে সাথে ওর অ্যামরফাস যে পোর্শনটা আছে ওই অংশটা মেল্ট হয়ে যাবে, কিন্তু ওর যে ক্রিস্টালাইজ যে পোর্শনটা ছিল, ক্রিস্টালাইন পোর্শনটা তখনও কিন্তু মেল্ট হবে না। ক্রিস্টালাইন পোর্শনটা মেল্ট হওয়ার জন্য আরো কি হওয়া লাগবে? টিজি থেকে আরো উপরে যাওয়া লাগবে, টিএমএ যাওয়া লাগবে, এটা মেল্টিং টেম্পারেচারে যাওয়া লাগবে। তাইলে টিজিটাকে বলা হবে হচ্ছে প্রপার্টি অফ অ্যামরফাস রিজিয়ন, হোয়ারাস ক্রিস্টালাইন রিজিয়ন ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য মেল্টিং পয়েন্ট। এটা তো গেল। আচ্ছা, এরপর হচ্ছে একটা কথা যে ইট শুড বি নোটেড দ্যাট অ্যামরফাস পলিমার ডু নট পজেসেস দ্য মেল্টিং পয়েন্ট। আচ্ছা, একটা পলিমার যদি শুধু অ্যামরফাস পলিমার যদি হয়, তাহলে এর তো মেল্টিং পয়েন্ট থাকার কোনো কোশ্চেনই আসে না, কারণ এর থাকবে শুধু কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এই টেম্পারেচারের আগে কঠিন, পরে গেলে লিকুইড। তাহলে ইট শুড বি নোটেড দ্যাট অ্যামরফাস পলিমার ডু নট পজেসেস দ্য মেল্টিং পয়েন্ট। তাহলে অ্যামরফাস পলিমারের কোনো মেল্টিং পয়েন্ট থাকবে না, কিন্তু যদি সেটা অ্যামরফাস এবং সেমিক্রিস্টালাইন দুইজনেরই কিন্তু গ্লাস ট্রানজিশন টেম্পারেচার থাকবে, তাই না? এই যে এখানে, তাহলে এখানে একটা বলা যায় যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে সবারই থাকে, কিন্তু মেল্টিং টেম্পারেচার সবারই থাকে না, শুধু থাকে কি সেমিক্রিস্টালাইন পলিমারের। এই আর কি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি অ্যান্ড মলিকুলার ওয়েট এম। মলিকুলার ওয়েট এই দুইটার মধ্যে একটা দেখবো আমরা, এই দুইটার সম্পর্ক দেখবো। আচ্ছা, এখন একটা জিনিস, আমাদের যদি একটা মলিকুলার ওয়েট যদি বেশি হয়, মলিকুলার ওয়েট এটা যদি হায়ার হয়, এই কথার মানে কি? আচ্ছা, একটা চেইনের ইন থাকে কয়টা? একটা চেইনের ইন থাকে হচ্ছে দুইটা, ঠিক আছে? এখন আমরা ধরে নিলাম যে আমার 1000টা মনোমার আছে, ঠিক আছে? এখন যদি এটা 100টা করে মনোমার দিয়ে যদি চেইন গঠন করে, তাহলে আমার আহ, আহ, কতগুলা চেইন হবে? চেইন হবে হচ্ছে 10টা চেইন। আমার 1000টা মনোমার আছে, তাহলে আমার যদি 100টা করে মনোমার যদি থাকে, 100টা, তাহলে আমার 10টা চেইন হবে। 10টা চেইন যদি হয়, তাহলে চেইন ইন্ট কত? চেইন ইন্ট 20টা হবে। এখন যদি আমার এটা যদি 50টা করে যদি হইতো, যে 50টা, যে 50টা করে বা 50টা বা 10টা করে, আমি ধরলাম যে 10টা করে মনোমার, 10টা করে মনোমার যদি হইতো, তাহলে চেন হইতো কয়টা? চেন হইতো কিন্তু 100টা চেন হইতো, 100 চেন। 10টা করে মনোমার ইউনিট নিয়ে একটা করে মলিকিউল, 10টা করে মনোমার ইউনিট নিয়ে একটা করে মলিকিউল, তাহলে চেন, তাহলে এক একটা মলিকিউল বা এক একটা চেন হইতো কি, এখানে টোটাল চেন সংখ্যা কত আসতো? 100টা চেন আসতো। 100টা চেন মানে কি? 200টা চেইন ইন্ট। এখন চেইন ইন কথাটা কেন আসতেছে? চেইন ইন জিনিসটা যত বাড়বে, এখন এই যে চেইনের যে ইনটা থাকে, এই ইনটাই কিন্তু এইখানে পলিমারের মধ্য দিয়ে এখান থেকে বের হয়ে এদিকে, মানে চেইন ইন্ডের হচ্ছে মোবিলিটি সবথেকে বেশি, এ সব থেকে বেশি নড়াচড়া করতে পারে, কিন্তু এই যে ভিতরের যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে লকড থাকে। তাহলে মোবিলিটি যার বেশি হবে, তাহলে তাকে কি করা যাবে? তাকে হচ্ছে অতি সহজেই, মানে কম টেম্পারেচার দিয়েই ওকে হচ্ছে মেল্ট করে ফেলানো যাবে। তাহলে আমার যদি একটা পলিমারের যদি মলিকুলার মাস যদি হায়ার হয়, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ওর চেইন ইন্ড সংখ্যা কম। যেমন এই যে এটা 100টা মনোমার দিয়ে গঠন করেছে, তার মানে কি এর মলিকুলার ওয়েট বেশি, কিন্তু চেইন ইন্ড কয়টা? মাত্র 20টা। তাহলে 20টা ইন্ড বেশি নড়াচড়া করতে পারবে না, কিন্তু এখানে 200টা বা ছোট ছোট চেইন, কিন্তু চেইন ইন্ড হচ্ছে 200টা। তার মানে আমি চেইন ইন্ড দিয়ে বলতে পারি চেইন ইন্ড যত বেশি তত কি তার মোবিলিটি বেশি। তাইলে মলিকুলার কি বলে, চেইন ইন্ট যদি বাড়ে তার মোবিলিটি বাড়ে, মানে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কমে। জিনিসটা হলো এইরকম, জাস্ট এইটুকুই, যে মলিকুলার ওয়েট যদি বাড়ে, তাহলে তখন কি হবে? তার মোবিলিটি কিন্তু কমতেছে। মলিকুলার ওয়েট বাড়তেছে মানে কি? চেইন ইন্ট কমতেছে, মোবিলিটি কমতেছে, তার মানে ওকে মোবাইল করতে গেলে আরো বেশি পরিমাণ টেম্পারেচার দেওয়া লাগতেছে। তাহলে হচ্ছে মলিকুলার ওয়েট যদি ইনক্রিজ করে, তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারও ইনক্রিজ করবে, কারণ এখানে চেইন ইন কম, মোবিলিটি কম, এখানে তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বেশি থাকবে। এই আর কি। তো এইখানে এর একটা ফক্স ক্লোরি ইকুয়েশন আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে চেইন ইন দের যে কনসেন্ট্রেশন, এটা যদি বাড়ে তখন কি হবে? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ডিক্রিজ করবে। এখন একটা কথা হইলো, এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার
অ্যাকচুয়ালি এই যে লিনিয়ারলি আমার যদি কি বলে মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট যদি বাড়ে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার লিনিয়ারলি বাড়ে না। ঠিক আছে, এখানে এই সম্পর্কটা লিনিয়ার না। তো এইখানে আমরা ফক্স ফ্লোরি এর যে ইম্পিরিক্যাল ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা হলো এরকম, টিজি ইকুয়াল টু হচ্ছে টিজি ইনফিনিটি মাইনাস কে বাই এম এন, যেখানে এটা হলো আমার কি মলিকুলার ওয়েট, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। আচ্ছা যাই হোক, মলিকুলার ওয়েট আমি বলি এখানে। তো আমার এটা একটা কনস্ট্যান্ট, এখানে এটাও একটা এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। তাহলে আমার হচ্ছে মলিকুলার ওয়েট যদি বাড়তেছে, তাহলে টিজি এটা হলো অ্যাকচুয়ালি আমার যদি চেইন সংখ্যা যদি ইনফাইনাইট হইতো, তাহলে তার যে গ্লাস ট্রানজিশন টেম্পার ছিল সেটা, তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন কথা হলো আমার যদি এটা যদি বাড়ে, এম এন যদি বাড়ে, তাহলে পুরো ভ্যালুটা কমতেছে, তাহলে বড় একটা অংশ থেকে ছোট একটা অংশ বিয়োগ যাচ্ছে, তার মানে কি টিজিটা বাড়তেছে। তাহলে এম এন বাড়ার সাথে সাথে কি হয়, টিজি বাড়ে। এই ইকুয়েশনটা বলা যায়। আরেকটা এম্পিরিক্যাল এক্সপ্রেশন আসে, সেটা হলো 1/TG ইকুয়াল টু হচ্ছে 1/TG ইনফাইনাইট প্লাস এ বাই এম এন। তাহলে এম এন বাড়ার সাথে এটা কি, এই ইকুয়েশন কিন্তু এখানে লিনিয়ারই বলা যায়, এম এন বাড়ার সাথে সাথে টিজি বাড়তেছে, এই আর কি। আচ্ছা এখন যেটা দেখবো এরপর, এটা দেখবো হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি অ্যান্ড প্লাস্টিসাইজার। আচ্ছা এখন এই প্লাস্টিসাইজার জিনিসটা কি করে, প্লাস্টিসাইজার জিনিসটা করে হচ্ছে পলিমারের যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এটাকে অনেক কমায় নিয়ে আসে। কমায় নিয়ে আসার কারণে কি হয়, পলিমারের যে ব্রিটেলনেস এটা অনেকটা কমে যায়। লাইক আমরা যদি একটা পলিমার ধরে নেই যে একটা পলিমার, সেটার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমাদের যে স্বাভাবিক জীবনের তাপমাত্রা এটা কত, মানে যে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টিজি যখন 50 ডিগ্রি সেলসিয়াস, মানে 50 ডিগ্রি সেলসিয়াসে গেলে এর পলিমার মলিকুল গুলো কি হয়, এটা মোবাইল হয়, মানে কি ব্রিটেলনেস কমে যায়, এটা মেল্ট হয়ে যায়। তাহলে যখন 25 ডিগ্রিতে যখন থাকবে, এটা কিন্তু এই ম্যাটেরিয়ালটা কিন্তু প্রচন্ড ব্রিটেল, তাই না, ব্রিটেলনেস অনেক বেশি। তাহলে এখন যদি আমরা এইখানে একটা এই পলিমারের মধ্যে যদি ব্রিটেল কি বলে প্লাস্টিসাইজার অ্যাড করা হয়, যদি এবং সেই প্লাস্টিসাইজার অ্যাড করার কারণে যদি এর টিজি ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলো, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে যদি চলে আসে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস যেহেতু এর কি বলে স্বাভাবিক তাপমাত্রা, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস যেহেতু এর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রায় কিছু পরিমাণ মলিকিউল কি হবে, মোবাইল হয়ে যাবে। কিন্তু গ্লাস ট্রানজিশন, তো কিছু পরিমাণ মলিকিউল যদি ইয়া হয়ে যায় আর কি, কি বলে মোবাইল হয়ে যায়, তাহলে কিন্তু এর ব্রিটেলনেস কমে যাবে। তাহলে এই প্লাস্টিসাইজার অ্যাড করার ইয়া হলো এর যে ব্রিটেলনেস, পলিমারের যে ব্রিটেলনেস এটা কমায় ফেলা। ঠিক আছে, তো এখন এই যে কি বলে এই যে টিজি মানে হোল যে টিজি, এটা ডিপেন্ড করে কিসের উপরে, প্লাস্টিসাইজারের নিজস্ব যে টিজি আছে, ঠিক আছে, সেটার উপরে, এবং হচ্ছে প্লাস্টিসাইজার কি পরিমাণ প্লাস্টিসাইজার অ্যাড করা হইলো, মানে ভলিউম ফ্র্যাকশনের উপরে, যে পলিমারের ভলিউম প্লাস্টিসাইজারের ভলিউম, এই দুইটার ভলিউমের রেশিও, মানে কোনটার যেটার ভলিউম বেশি, টোটাল ভলিউমের কি বলে ধরলাম প্লাস্টিসাইজার মোট ভলিউমের কতটুকু, এতটুকু যদি এটার পরিমাণ যদি প্লাস্টিসাইজারের পরিমাণ যদি বাড়ে, তাহলে কি বলে, তাহলে প্লাস্টিসাইজারের যে টেম্পারেচার সেই টেম্পারেচারের দিকে আস্তে আস্তে যাবে। আচ্ছা তো আমি এখন এটা একটু দেখি, এটা একটা ফর্মুলা আছে, সেটা হলো টিজি, এটা হচ্ছে হোল ওভারঅল, টিজি ইকুয়াল টু হচ্ছে V1 TG1 প্লাস V2 TG2। তাহলে আমরা টিজিটাকে আমরা রাখলাম যে টিজি, যেখানে টিজিটা এই টুটা এটাকে রাখলাম হচ্ছে প্লাস্টিসাইজারের, আর এইটা রাখলাম হচ্ছে পলিমারে। তাহলে প্লাস্টিসাইজারের ভলিউম ফ্র্যাকশন, মানে প্লাস্টিসাইজার যদি একদম জিরো পরিমাণে দেওয়া হয়, আচ্ছা এই ভলিউম ফ্র্যাকশন মানে কিন্তু অ্যাকচুয়ালি V/V1 প্লাস V2, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা। তাহলে এইটার ভলিউম ফ্র্যাকশন যদি জিরো হয়, ঠিক আছে, প্লাস্টিসাইজার, তাহলে তখন কি হবে, এই যে পলিমারের, তখন এই এর ভলিউম ফ্র্যাকশন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে এবং হচ্ছে এর যে ওভারঅল যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা কিসের টেম্পারেচারের সমান হবে, পলিমারের টেম্পারেচারের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই সামনের এই অংশটাকে ওয়েট বলতে পারি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এখন এই যে এই ওয়েটটা যার যেটার জন্য বাড়বে, যদি এইখানের ওয়েট বাড়ে, তার মানে এই টিজি টেম্পারেচারের মধ্যে এ হচ্ছে বেশি প্রভাব রাখবে। আবার যদি এইখানে ওয়েট বাড়ে, তাহলে টিজি টেম্পারেচারের মধ্যে TG1টা হচ্ছে প্রভাব বেশি রাখবে।
ঠিক প্রভাব বেশি রাখবে, তাই না? এটা তো ফর্মুলা অনুযায়ী এটাই আসতেছে, তাহলে মানে আমরা এটাকে ওয়েট বলতে পারি। এখন এই ওয়েট যার বেশি হবে, ভি টু যদি বেশি হয় তাহলে সেটা প্লাস্টিসাইজারের এবং টিজি এর মধ্যে প্লাস্টিসাইজারের অংশটা বেশি থাকবে, প্লাস্টিসাইজারের টেম্পারেচারের প্রভাবটা বেশি থাকবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যে প্লাস্টিসাইজারের টেম্পারেচার অবশ্যই তাহলে কি পলিমারের চেয়ে কিন্তু কম রাখতে হয়, কারণ এটা যদি বেশি রাখা হয় তাহলে এই ওভারঅল যাই করা হোক টিজি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য প্লাস্টিসাইজার এমন প্লাস্টিসাইজার চুজ করা হয় যেটা এই যে টিজি টেম্পারেচার বা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এটা অনেক কম। ঠিক আছে, তাইলে এই তখন কি হবে, তখন এই টিজিটা কমবে। আচ্ছা, এইখানে আরেকটা 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 ইকুয়েশন দিয়েও এটা ব্যাখ্যা করা যায়, সেটা হলো 1/TG ইকুয়াল টু হচ্ছে W1/TG1 প্লাস W2/TG2। এখানে আমরা এই 2 এর অংশটা ধরে নিলাম, এটা হলো প্লাস্টিসাইজারের, আর এইখানে ডাব্লুটা হলো ওয়েট ফ্র্যাকশন। ওয়েট ফ্র্যাকশন কিন্তু ওই যে সেটাই 1 W1 প্লাস W2 এটা ইকুয়াল টু কি, এটা 1। তার মানে W2 এর মধ্যে অবশ্যই আছে W2 আছে, নিচে W1 প্লাস W2 আছে, এটা হলো ওয়েট ফ্র্যাকশন। আচ্ছা, এখন এখান থেকেও কিন্তু আমরা বলতে পারি যে এই যে 1/TG এই টেম্পারেচার, তাহলে আমরা এইটাকে আমরা ওয়েট ওয়েট বলতে পারি। ওয়েট, এই ওয়েট মিনি কিন্তু ওজন ওয়েট না, মানে কোনো কিছু সামনে ধরলাম আমরা এক্স ইকুয়াল টু হচ্ছে এ এক্স এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু, তাহলে এই যে এ গুলা হচ্ছে ওয়েট। তার মানে এ যদি বেশি হয় তাহলে এক্স ওয়ান এর ভ্যালুটা প্রভাব বেশি ফেলবে, ভি যদি বেশি হয় তাহলে এক্স টু এর ভ্যালুটা প্রভাব বেশি ফেলবে বা টোটাল ওভারঅল ইসের মধ্যে। তাহলে আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে ওয়েট যদি প্লাস্টিসাইজারের ওয়েটটাই যদি চিন্তা করি, যে প্লাস্টিসাইজারের এই W2 যদি বড় হয়, তার মানে কি এই যে 1/TG যে অংশটা আছে, 1/TG2 যে অংশটা আছে এর সামনের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি 1/TG অংশটা এই 1/TG তে বেশি প্রভাব ফেলবে, বেশি ইফেক্ট রাখবে। তাহলে টিজি এর ভ্যালু যেহেতু কম, তার মানে এই যে প্লাস্টিসাইজারের ওয়েট আস্তে আস্তে বাড়ানোর সাথে সাথে এই যে টিজি এর ভ্যালুটা কমতে থাকবে, কারণ TG2টা এমন ভাবেই চুজ করা হয়েছে এটা আগেই কম, এটা TG1 এর থেকে এটা আগেই কম। এরপর যেহেতু এটার ওয়েট বাড়ানো হচ্ছে তার মানে TG2টা বেশি প্রভাব ফেলতেছে এই টিজি এর মধ্যে, তাহলে এই যে টিজি কমে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্লাস্টিসাইজার ইউজ করে ওভারঅল টিজিটা কমায় আনতে পারি। এখন আমি দেখাবো যেটা, সেটা হলো ইফেক্ট অফ কোপলিমারাইজেশন অন টিজি। তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার উপর কোপলিমারাইজেশনের কি প্রভাব। আচ্ছা, এখন ওই যে আমরা যে আগে দেখছিলাম যে র্যান্ডম কোপলিমার যেটা ছিল, র্যান্ডম কোপলিমার, এখন এখানে কি হয়, এখানে কিন্তু ডিসঅর্ডার থাকে। তাহলে ডিসঅর্ডার থাকার কারণে হচ্ছে এর কিন্তু যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এটা হচ্ছে ডিক্রিজ করে কিন্তু। এখন টিজি এই র্যান্ডম কোপলিমার মানে কি, এখানে অবশ্যই দুই ধরনের মনোমার আছে। দুই ধরনের মনোমারের এই ক্ষেত্রে টিজিটা ডিপেন্ড করে কিরকম, টিজি কিন্তু ওই যে আগের মতোই টিজি অফ আমরা দিলাম যে এ বি দুই ধরনের মনোমার, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান কোন কি পরিমাণে আছে সেটার টিজি অফ এ প্লাস ডাব্লু বি, বি ধরনের বি টাইপ মনোমার কতগুলো আছে এবং সেই বি টাইপ মনোমারের নিজস্ব যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হোমোপলিমার দিয়ে যে বি গঠন মানে বি 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 এরকম হোমোপলিমার হইলে তার যে টিজি হইতো সেটা এই এ এর হোমোপলিমার হইলে তার যে টিজি হইতো সেটা, এটা নিয়ে এইভাবে। তো এখানেও কিন্তু সেম ভাবে যেটার ওয়েট বেশি সেটার দিকে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা তার দিকে যাবে আর কি। ঠিক আছে, তো এই আর কি। তাহলে এখানে হোমোপলিমারে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা অবশ্যই অবশ্যই কিন্তু এই যে টিজি, সরি এখানে এটা ইনভার্স ওয়ান, ফর্মুলাটা ইনভার্স ওয়ান। তাহলে এখানে টিজি এবং টিজি এ এবং টিজি বি এই দুইটার মধ্যে কিন্তু টেম্পারেচারটা থাকবে, এটা কিন্তু শিওর, তাই না? এটার মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখবো, সেটা হলো সিমেট্রিক্যাল পলিমারের জন্য ফর সিমেট্রিক্যাল পলিমার এইখানে হচ্ছে টিজিটা কিরকম হয়, টিজিটা হচ্ছে হাফ অফ মেল্টিং পয়েন্টের মতো হয়। আর ফর আনসিমেট্রিক্যাল পলিমার এখানে কি হয়, টিজি হয় হচ্ছে 2/3 TM। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, TG/TM ইকুয়াল টু কি লেখা যায়, হাফ লেখা যায়। আর এখান থেকে কি লেখা যায়, TG/TM ইকুয়াল টু লেখা যায়
2/3। তাহলে TG/TM এর ইয়াটা কি হইলো, TG/TM এর লিমিটটা কি হইলো, লিমিটটা হইলো হচ্ছে এখানে 2/3 থেকে 1/2 থেকে 2/3, এই আর কি। তো এটা হচ্ছে লিমিট। আচ্ছা, এরপর হলো আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো ইলাস্টিসিটি অফ পলিমার। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে আমরা যদি এটা যদি একটা র্যান্ডম ইয়া দেখি, র্যান্ডম, আর এখানে এটা হচ্ছে স্ট্রেসড, ঠিক আছে, স্ট্রেসড একটা পলিমার, ঠিক আছে। এখন হলো এইখানে এর অবশ্যই কি আছে, এনট্রপি হচ্ছে লোয়ার আছে, এনট্রপি হায়ার আছে, কারণ এটা হচ্ছে র্যান্ডম অবস্থায় আছে। আর এইখানে কি আছে, এখানে কিন্তু অবশ্যই অ্যালাইনড এনট্রপি লো। তাহলে অবশ্যই যে কোনো কিছুর স্পন্টেনিয়াস প্রসেস কি হয়, স্পন্টেনিয়াস কিন্তু অবশ্যই এনট্রপি লোয়ার স্টেট থেকে এনট্রপি হায়ার স্টেটে নিয়ে যায়, তাই না? তার মানে অবশ্যই আমরা যদি স্ট্রেস কোনো কিছু রাখি, এটা আস্তে আস্তে এই দিকে চলে আসবে, হায়ার এনার্জি। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমি দুইটা ভিডিও বানাই ফেলছি, কিন্তু পরে দেখি যে এই ভিডিও আমার মাইক্রোফোন অন করি নাই, এই জন্য এটার সাউন্ডটা তখন দেখা যায় নাই। তো আমি এটা এখন আঁকাই আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। আমি এখানে হচ্ছে পলিমারের আমি ভিস্কো ইলাস্টিক রেসপন্সটা দেখতে চাচ্ছি। তো এখানে কি হয়, আমি হচ্ছে T1 টাইমে এই একটা লোড অ্যাপ্লাই করব। সে একটা লোড, একটা নির্দিষ্ট পরিমাণ লোড ধরা গেল 10 কেজি, সে 10 কেজি লোডের যে ইয়াটা এখন, এবং টিবি সময় সেই লোডটা হচ্ছে আমি সরাই ফেলবো। এখন তাইলে আমরা যদি একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল নিই, ইলাস্টিক ম্যাটেরিয়ালে কি হবে, আমি এই যে লোড যখন অ্যাপ্লাই করলাম তখন এর স্ট্রেন একটা কিছু একটা হবে, মানে কি এর একটা বিকৃতি ঘটবে, এরপর ওই বিকৃতি পর্যন্ত থাকবে, এরপর আমি যখনই লোড আবার সরা নিছি ও আগের অবস্থায় চলে আসবে। লাইক একটা স্প্রিং এ আমি 100 গ্রাম ভর দিলাম, ও একটু লম্বা হইলো, লম্বা হয়ে এভাবে থাকলো, এরপর আবার ভরটা সরাই নিলাম, ও আবার আগের অবস্থায় চলে আসলো, এই আগের অবস্থায় চলে আসলো। তাহলে এটা হলো কিসের জন্য, ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য। এরপর ভিসকাস ম্যাটেরিয়ালে কি হয়, ভিসকাস ম্যাটেরিয়ালে ওর স্ট্রেইনটা হচ্ছে এই যে এইভাবে লিনিয়ারলি বাড়তে থাকে, বাড়তে থাকে থাকে থাকে। এরপর হচ্ছে এই যে ইলাস্টিক ম্যাটেরিয়াল, সরি, ভিসকাস ম্যাটেরিয়ালে কিন্তু এই যে স্ট্রেনটা হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে, এই যে পার্মানেন্ট স্ট্রেন হয়ে গেছে। আচ্ছা, এখন যেহেতু আমরা হচ্ছে পলিমার হচ্ছে ভিস্কো ইলাস্টিক প্রপার্টি শো করতেছে, ভিস্কো ইলাস্টিক প্রপার্টি শো করতেছে কখন, ওই যে পলিমার সলিউশন, তাই না, সরি পলিমার মেল্টটা ভিস্কোইলাস্টিক প্রপার্টি ইয়া করতেছে। তো এখন এই পলিমার মেল্টে কি হবে, আমরা যখন লোড অ্যাপ্লাই করছি খানিকটা সময়, কিছুটা সময়, মানে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে ওই সময়টা এ থাকবে, ইলাস্টিক বিহেভিয়ার শো করবে। এরপর এই আস্তে আস্তে কি হবে, ভিসকাসের দিকে যাবে। এরপর আমি যখন লোডটা সরাই ফেলছি, ও আবার প্রথমে ইলাস্টিক বিহেভিয়ার শো করবে, কিন্তু পরে আস্তে আস্তে এই যে এটা হলো কি ভিসকাস বিহেভিয়ার। তাহলে এই যে ইলাস্টিক বিহেভিয়ারও আছে এবং ভিসকাস ভিসকাস বিহেভিয়ারও আছে, তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভিস্কো ইলাস্টিক। আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস আমি দেখাই ফেলছিলাম, সেই জিনিসটা আমি আবার এইখান থেকেই জাস্ট দেখাই দিব। আমার এইখানে এই এক্সিস বরাবর আছে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর এই এক্সিস বরাবর আছে আমার টিজি এবং টিএম। টিজির চেয়ে অবশ্যই টিএমটা বড়। আচ্ছা, এখন হলো আমাদের যদি 100% ক্রিস্টালাইন একটা ম্যাটেরিয়াল নেই, তাহলে সেটার কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, টিএম, মানে এটা মেল্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং মেল্ট হয়ে যাওয়ার পরে এর কি মডুলাস অফ ইলাস্টিসিটি কি হয়ে যাবে, এটা কিন্তু জিরো হয়ে যাবে, এই যে জিরো হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা একটা অ্যামরফাস ম্যাটেরিয়াল নিই, অ্যামরফাস ম্যাটেরিয়ালটা কি হবে, এর টিজিতে কিন্তু এর অনেক হিউজ একটা চেঞ্জ আসবে। টিজি এর আগে এর কি ছিল, ব্রিটেল ছিল, তাই না, ওর ইলাস্টিসিটি এই যে বেশি ছিল। এরপর যখন ও টিজি এর কাছে আসবে, তখন টিজি এর আগে থেকে এই যে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে টিজিটা আমরা ধরি যে এটা, এই পজিশনটা হচ্ছে টিজি। তাহলে টিজি এরপরে কিন্তু এখনো কিন্তু এর মধ্যে কিছু ইলাস্টিসিটি আছে, তাই না, কারণ এর মধ্যে ক্রিস্টালাইন অংশ, সরি, অ্যামরফাস। আচ্ছা, এখন অ্যামরফাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, এই যে এই টিজি এর পরে হচ্ছে এর হচ্ছে কি বলে ইলাস্টিসিটি, এই যে কমতে কমতে এই যে একসময় জিরো হয়ে যায়। এর টিএম এ যাইতে হবে এরকম কোনো কথা নাই, আগেই এই যে জিরো হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামরফাসের জন্য। আর যদি এটা 100% ক্রিস্টালাইন ছিল, এটা 0% ক্রিস্টালাইন বা 100% অ্যামরফাস। আর যদি 50% ক্রিস্টালাইন থাকে, তাহলে তখন কি হবে, এর মধ্যে এর টিজিতেও কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারও কিছুটা চেঞ্জ হবে, এবং এর হচ্ছে ক্রিস্টালাইন যখন মেল্টিং টেম্পারেচার আসবে তখন এ পুরোপুরি জিরো হয়ে যাবে আর কি, মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এই আর কি ছিল। তো আমার টিজি এবং টিএম এই দুইটা জিনিস হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে টিজি হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এটা শুধুমাত্র অ্যামরফাস ম্যাটেরিয়ালের
জন্য সরি, এটা টিজিটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার অ্যামরফাস এবং সেমিক্রিস্টালাইন দুইজনের জন্যই ছিল, ঠিক আছে। আর টিএম এটা শুধু ক্রিস্টালাইনের জন্য ছিল, তাই না? টিএমটা তো আর গ্লাস কি বলে অ্যামরফাস ম্যাটেরিয়ালের জন্য, আর টিএম ছিল না, ঠিক আছে। তো এই আর কি, এই দুইটা জিনিস বুঝতে হবে, সে এই গেল আর কি। তো এরপরে আমি হচ্ছে চলে যাব লিকুইড ক্রিস্টাল পলিমার, এটার জন্য অল্প একটু পড়তে হবে। আর হচ্ছে এরপরে আমি চলে যাব হচ্ছে ইয়াতে মলার মাস ডিস্ট্রিবিউশন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কনফিউজিং।